ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। এটা হচ্ছে আপনার, আমরা ধরেন কোনো স্ক্রিপ্ট লিখলাম, কিন্তু অনলাইনে কি এমন কোনো সফটওয়্যার আছে যে আপনার বলে দিব, মানে ভয়েস দিব? আচ্ছা জি ভাই, এরকম অনেকগুলোই আছে, বাট হচ্ছে বাংলা ভাষাতে এখনো ক্লিয়ার বা রিয়েলিস্টিক ভয়েস এরকমটা এখনো নাই। তার মধ্যে অন্যতম যদি আচ্ছা। বাংলার ক্ষেত্রে দেখতে চান, টেক্সট টু স্পেস, এটা একটা ওয়েবসাইট। এখানে আপনি বাংলা ভাষাও দিতে পারবেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে, বাট হচ্ছে এগুলো আপনার ওইভাবে ক্লিয়ার হয় না। অনেকগুলো আছে ভাই, তার মধ্যে কিন্তু রিয়েলিস্টিক ফিলটা আসে না। বাংলাদেশ বাংলাদেশ করে কি, হ্যাঁ, এই যে বাংলাদেশ, দুইটা ভয়েস দেওয়া আছে, একটা নবনীতা চৌধুরী ওনার ভয়েস, কিন্তু ক্লিয়ার হয় না। আমি লিঙ্কটা এখানে দিয়ে ও, দিচ্ছি, আপনি চেষ্টা করে বা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা ফ্রি সাইট। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বা এটা কি দেখাইলেন একটু যদি রিপিট করতেন। আচ্ছা, এটা একটু আগে ভাই জিজ্ঞেস করছিলেন যে এমন কোনো সফটওয়্যার আছে কি যেটাতে হচ্ছে টেক্সট দিব অটোমেটিক সেটা ভয়েস তৈরি হয়ে যাবে। তো এইটাই এরকম একটা ওয়েবসাইট, এরকম আরো ওয়েবসাইট আছে, বাট রিয়েলিস্টিক বাংলা হয় না, প্রত্যেকটা রোবোটিক্স টাইপেরই হয়। এটাই দেখাচ্ছিলাম। বা আরেকটা প্রশ্ন ছিল আমার এরকমই, আপনার হচ্ছে যদি আমি এআই ভয়েস দেই, সেই ভয়েস গুলো হচ্ছে যদি ইউটিউবের জন্য ইউজ করি, সেক্ষেত্রে কি কপিরাইটের ক্লেম আছে? কপিরাইট আসবে না। আচ্ছা, কপিরাইট আসবে না, কিন্তু হচ্ছে আপনার এই ভয়েসগুলোতে মনিটাইজেশন পাবেন কিনা এটাতে একটা সন্দেহ আছে। ওকে ভাই। ঠিক আছে, আমি আজকে টপিকটা ছিল আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট নিয়ে, আমি সেখানে চলে যাচ্ছি। অর্ণব দাস ভাইয়ের মনে হয় আজকে টপিকটা তেমন কোনো কাজে আসবে না, বা হচ্ছে তা আপনি থাকতে পারেন, যেহেতু উনি আফটার ইফেক্ট ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আফটার ইফেক্টের ব্যাচের যে স্টুডেন্টের যে ক্লাসগুলো নেওয়া হয় সেম টপিকগুলো এখানে হুবাহু যেহেতু রাখা হয়েছে, এই জন্যই বললাম। না স্যার আছি, কারণ আচ্ছা। আরেকবার তাহলে দেখা হ্যাঁ, হয়ে যাবে। আরেকবার দেখা হলো। আফটার ইফেক্টে আপনাদের সবগুলো ক্লাস নাই, কয়েকটা টপিকে, 4-5টা টপিকে ক্লাস আছে। আচ্ছা, শুরুর দিকে আসি। আফটার এফেক্টস এর কি আলাদা কোর্স আছে? জি ভাই। বলতেছি আফটার ইফেক্টস এর আলাদা কোর্স আছে নাকি হ্যাঁ, আফটার, ট্রিপল কিকে? জি, মোশন গ্রাফিক্স আলাদা একটা কোর্স আছে, এই যে দেখেন সামনে যে 2D মোশন গ্রাফিক্স, এটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আফটার ইফেক্টের প্রথম যে ক্লাস, সেটাতে আছে ফাইল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর ফাইল কিভাবে ইম্পোর্ট করবেন, অটোসেট, প্রজেক্ট প্যানেল কম্পোজিশন, তারপর হচ্ছে টাইমলাইন কিভাবে আমরা কাটবো, ওয়ার্ক এরিয়া, রেন্ডারিং, এবং হচ্ছে প্রিমিয়ার প্রো ইন্টিগ্রেশন। এই টপিকগুলো এখানে দেয়া আছে। তো এই টপিকগুলোর শুরুতে যদি আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন আফটার ইফেক্ট শিখতেছি, তো শুরুতেই বলে রাখি, বর্তমান সময়ে আপনি যদি ভালো অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে চান, শুধুমাত্র আপনার প্রিমিয়ার প্রোতে পড়ে থাকলেই আসলে হবে না। আপনার আফটার ইফেক্ট ছাড়াও আরো অন্যান্য অনেক সফটওয়্যার আছে, সেগুলো ব্যবহার করে আপনি দ্রুত একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারেন। খুব দ্রুত একটা ভালো আউটপুট নিয়ে আসা পসিবল। সো সামনে আমরা হয়তো যেগুলা ম্যাগনেট মিডিয়া বা টপ টপ লেভেলের ভিডিও এডিটিং যেগুলো আমরা এখন দেখি, ভয়েস অফ ঢাকা, ওনারও একটা ভিডিওতে দেখলাম, উনি সবগুলোই ধরতে গেলে উনি আফটার ইফেক্টেই করেন। শুধু প্রিমিয়ার প্রোতে এনে ভিডিওগুলো একটার পর একটা জোড়া দেন, এরকম বিষয়টা। প্রিমিয়ার প্রোতে এসে একটার পর একটা ভিডিওগুলো শুধু জোড়া দেন। তো একটু অ্যাডভান্স লেভেলের বা একটু 3D প্যারালাক্স এই টাইপের ইফেক্ট আনতে গেলে আপনাকে আফটার ইফেক্টে যাইতেই হবে। তো আফটার ইফেক্টের আগের ব্যাচ যেগুলো ছিল ওনাদের ক্ষেত্রে আপনাদের এতগুলো ক্লাস ছিল না, 2টা বা 3টা ক্লাস। আমি পুরো মডিউলটা আলাদাভাবে ডেভেলপ করে এতগুলো ক্লাস নিয়ে আসছি, কারণ দেখতেছি যে হচ্ছে ওই টাইপের অ্যাডভান্স ভিডিও করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে প্রিমিয়ার প্রোতে, বা তাও ওই যেরকমটা চাচ্ছে ওরকমটা আপনার আসবে না। সো এখানে আমি 5টা ক্লাসের মধ্যে এই টপিকগুলো নিয়ে আসা যায়, এইভাবে আসলে এটা ডেভেলপ করা।
আমি শুরুতেই যেটা আসবো সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, বা শুরুতেই ধরে নিলাম যে হচ্ছে সফটওয়্যারটা আপনি ইনস্টল করে ফেলছেন, আর আপনাদের তেমন বেশি কিছু বলতে হবে না। আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোর অপশনগুলো প্রায় অনেকগুলো একই একই রকম। এবার সে হচ্ছে আপনার ফাইল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো, তারপরে আফটার ইফেক্ট কিভাবে ইম্পোর্ট করবেন এই বিষয়গুলো। তো শুরুতেই আমরা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট যেভাবে করব ঠিক একইভাবে আপনি ফাইল বা ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারেন। ধরে নেন আপনি শুধুমাত্র আফটার ইফেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে এটার জন্য আপনাদের প্রথম ক্লাসে যেভাবে একটা প্রজেক্টের নাম, ফোল্ডার, ভিতরে অ্যাসেটস, তারপরে হচ্ছে আহ ওইটার ভিতরে ভিডিও, অডিও, মিউজিক, যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটাই কিন্তু দেখানোর কথা বলছিলাম। ঠিক একইভাবে আপনি এটারও ফোল্ডারগুলো আপনাকে একইভাবে ক্রিয়েট করতে পারেন। আর যদি হয় যে আপনি অলরেডি কোনো প্রিমিয়ার প্রো প্রজেক্টের মধ্যেই কাজ করতেছেন, ধরে নিই এটা হচ্ছে আপনি কাজ করতেছেন ক্লাস 12 দিয়ে এখানে কাজ করতেছি, এটার মধ্যে বাইরে থেকে আপনার এখানে প্রিমিয়ার প্রো প্রজেক্টের ভিতরেই আপনি একটা আফটার এফেক্ট প্রজেক্ট তৈরি করে ফেলতে পারেন ওখানেই। আবার চাইলে আপনি পুরাটাই আলাদা একটা ফোল্ডার তৈরি করতে পারেন। তো সহজ বিষয় হচ্ছে আপনাকে এটার জন্য স্পেশাল কোনো নিয়ম আছে এমনটা না। আপনি আপনার মতো করেই করতে পারেন, বাট অন্য একজন মানুষ এসে যখন আপনার প্রজেক্টটাতে বসবে তিনি যেন সহজেই বুঝতে পারে যে হচ্ছে কি কি আপনি করছেন, বা আপনার টেক্সট বা এগুলো দেখে যেন তিনি সহজেই বুঝতে পারেন কি কি সমস্যা। সো আমি এখানে সিমিলার, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নাম দিলাম অ্যাসেটস। অ্যাসেটস এখানে নাম দিচ্ছি প্রজেক্ট। আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকলে এখানেও আপনি প্রিমিয়ার প্রোর সঙ্গে প্রজেক্টটা ইন্টিগ্রেট একই সঙ্গে একটা ফোল্ডারে রাখতে পারেন। আমি আফটার ইফেক্টস সফটওয়্যারটা অন করি। আফটার ইফেক্ট সফটওয়্যারটা অন করার পর অনেকটা আপনার প্রিমিয়ার প্রোর মতোই, যেহেতু আপনারা প্রিমিয়ার প্রো করে আসেন, আমি আপনাদের প্রিমিয়ার প্রোর এক্সাম্পল দিয়ে দিয়ে যাব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যদি প্রিমিয়ার প্রো না করে আসতেন তাহলে আমি এক্সাম্পলে যাইতাম না, যেহেতু আপনারা প্রিমিয়ার প্রো করে আসেন সেম জিনিসের এক্সাম্পল দেওয়ার সাথে সাথে চলে যাব। এখানে নিউ প্রজেক্ট সবকিছু আগের মতোই, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। যেমন আমরা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখছিলাম, আপনি যদি আগে থেকেই প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখছিলাম আপনাকে অবশ্যই প্রজেক্টটা সেভ না করলে কিন্তু আপনি কাজ করতে পারেন না, কিন্তু এখানে আপনি প্রজেক্ট সেভ না করেও কাজ করতে পারবেন। অর্থাৎ প্রজেক্ট আপনি সেভ না করেও কাজ করা যাবে আফটার ইফেক্টে, কিন্তু প্রিমিয়ার প্রোতে আমরা প্রজেক্ট সেভ না করে কাজ করতে পারতাম না। সিমিলার আমরা ওখানে যেটাকে আমরা সিকোয়েন্স বলতেছিলাম সেটা এখানে বলা হচ্ছে কম্পোজিশন। এই জায়গায় জাস্ট আমি নিউ কম্পোজিশন ক্রিয়েট করলে আপনার এক একটা করে নতুন সিকোয়েন্স তৈরি হবে। তো আমি এখানে নিউ কম্পোজিশনে ক্লিক করে এখানে আপনার ওই যেমন সিকোয়েন্সের নাম দিয়ে দিতাম, সাইজ কত বাই কত নিবেন সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম টি সিএ ট্রিপল ক্লিক একাডেমি, এটাই দিলাম। এখানে দেখেন অনেকগুলো প্রিসেট দেয়া আছে। এই প্রিসেট গুলো থেকে আপনি যেমন হচ্ছে 1920x1080, তারপর হচ্ছে 30 fps, সেম একই জিনিস। এফপিএস কি, রেজুলেশন কি, এগুলো আমাকে বলতে হবে না, সবগুলোই একই জিনিস। তো স্পেশালি এই জিনিসগুলো পরিবর্তন করার দরকার নাই। স্কয়ার পিক্সেল ফ্রেম রেট যদি আপনার বেশি প্রয়োজন হয় সেটা নিতে পারেন, আমি 30 fps নিচ্ছি। আর এখানে রেজুলেশন বলতে আপনি কতটুকু ক্লিয়ারিটি দেখতে পাবেন সেটাই, এখান থেকে ফুল। আর এটা হচ্ছে টাইম কোড। প্রথম হচ্ছে ডিউরেশন। আমরা যেমনটা দেখি প্রিমিয়ার প্রোতে আপনার ডিউরেশন সেট করতে হয় না, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু ডিউরেশন নিতেই পারেন। কিন্তু আপনাকে এখানে কতটুকু বা কত সেকেন্ডের ভিডিও তৈরি করবেন আপনি, এটা আগে থেকে আপনাকে টাইমটা তাকে বলে দিতে হবে আগে থেকে, যে না আমি 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবো, যদিও পরবর্তীতে এটা আপডেট করা যায়, বাট আপনাকে শুরু থেকেই এটা তৈরি করে রাখাটা ভালো, শুরু থেকে বলে রাখাটা ভালো, আদারওয়াইজ আপনাকে প্রবলেমে পড়তে হবে। সো আমি ধরে নিলাম যে 30 সেকেন্ডের ভিডিও তৈরি করব, তাহলে এখানে 30 সেকেন্ড দিয়ে দিছে। এটা আরো একভাবে লেখা যায়, আমি যদি এখানে 400 দিই তাহলে 4 সেকেন্ড, 4000 দিলে 40 সেকেন্ড, 3000 দিলে 30 সেকেন্ড, এভাবেও আপনি এটা দিতে পারেন। আর স্টার্ট টাইম কোড এটা কিভাবে কাজ করবে? স্টার্ট টাইম কোড হচ্ছে কত সেকেন্ড থেকে সে গণনা শুরু করবে। যেমন আমরা গণনা শুরু করি 1 2 3 4 এভাবে,
আর এখানে যদি আমি 10 লিখে দিই তাহলে সে 10 সেকেন্ড থেকে গণনা শুরু করবে, 10, 11, 12 এইভাবে গণনা শুরু করবে। তো আমাদের তো গণনার জন্য 1 থেকে গণনা করলেই সুবিধা হয়, এই জন্য আমি এটাকে 000 সবগুলো রেখে দিলাম। আর আপনার যে ওয়ার্ক স্পেস সেটার কালারটা কি হবে, সেই কালারটাই হচ্ছে এটা। তো এখানে আমি ব্ল্যাক কালার রাখলাম। এবার যদি আমি ওকে প্রেস করি তাহলে পুরোটাই আমার এখানে ব্ল্যাক স্ক্রিনে চলে আসছে। এই হচ্ছে এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা। সিকোয়েন্স ক্রিয়েট করার পর আপনি চাইলে সরাসরি কাজ করতে পারেন, বাট আমি সরাসরি কাজ করব না। আমি হচ্ছে এই প্রজেক্টটাকে সেভ করে নিতে যাচ্ছি। প্রজেক্টটাকে প্রথমত আমি সেভ করব, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ডেস্কটপের একইভাবে প্রজেক্টের মতো করে সেভ করে রাখলাম। এটা রাখলাম সিএলএ ক্লাস 12 নামেই আপাতত রাখলাম, যদি আজকে ক্লাস চলতেছে আমাদের 17 নাম্বার ক্লাস। যাই হোক, আমার প্রজেক্টটাও সেভ হয়ে গেছে। এবার আসি ফাইল ইম্পোর্ট করা বা ফাইল এক্সপোর্ট করা, এটা কিভাবে করা হয়। আফটার ইফেক্টে আপনার বিভিন্ন প্রজেক্টের ফাইল ইম্পোর্ট করে আসলে কাজ করা হয়। আপনি চাইলে এখানে সবকিছু নিজেই করতে পারবেন। আপনি যদি এখানে শেপ ক্রিয়েট করা, অন্যান্য বিষয়গুলো, এগুলো সবগুলোই এখানে আছে। বাট আপনার দ্রুত কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল, এই বিষয়গুলো আপনার তৈরি করে আসলে কাজ করা হয়। ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল, এই ফাইলগুলো আপনার এখানে ইম্পোর্ট করে করে কাজ করা হয়ে থাকে। তো শুরুতে আমি নর্মাল ভাবে ফাইলগুলো আমরা প্রিমিয়ার প্রোতে যেভাবে ইম্পোর্ট করতাম ঠিক সবকিছু একই রকম। যেমন এখানে ডাবল ক্লিক করে আপনি যদি ইমেজ ইম্পোর্ট করতে চান, এখান থেকে যে যে ইমেজটা ইম্পোর্ট করতে যাচ্ছেন সরাসরি এখানে ওকে করলেই আমার ইমেজগুলো ইম্পোর্ট হয়ে যাচ্ছে এই জায়গায় প্রজেক্ট প্যানেলে। ঠিক একইভাবে ভিডিওগুলো যদি ইম্পোর্ট করতে চান সেগুলো আপনার এখানে একইভাবে ইম্পোর্ট হয়ে যাবে। তবে আপনি যদি এখানে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ফাইল ইম্পোর্ট করতে চান তাহলে আমরা সেটা কিভাবে ইম্পোর্ট করব, বিকজ এখানে ফটোশপ ইলাস্ট্রেটরের অনেক ফাইল নিয়ে এখানে আসলে কাজ করতে হয়। লেয়ার বাই লেয়ার ফটোশপে সাজিয়ে রাখলাম, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল লেয়ার বাই লেয়ার সাজাইলাম, তারপর এখানে ইম্পোর্ট করব। যতটুকু দেখাচ্ছে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে তখনই হচ্ছে আমাকে বলবেন। আমি ইলাস্ট্রেটরের একটা ফাইল ইম্পোর্ট করব এখন। তো ইলাস্ট্রেটর ফাইল কি ইম্পোর্ট করার জন্য আমি কি নিজে একটা ফাইল ক্রিয়েট করব, না হচ্ছে ফ্রিপিক থেকে বা অন্য কোনোখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো? এইদিকে যারা আছেন, ফ্রিপিক তো অলরেডি আপনি চিনেন হয়তো। আচ্ছা, আমি একটা ফাইল নিজেই ক্রিয়েট করতেছি। ইলাস্ট্রেটরে একটা ডিজাইন, ছোট ডিজাইন আমি নিজেই ক্রিয়েট করি। আচ্ছা, এখানে নতুন একটা ফাইল নিচ্ছি। ইলাস্ট্রেটরও আপনার সেম, কত বাই কত রেজুলেশন নেবেন এগুলো সবগুলো। আমি এখানে দিলাম একটা ট্রাফিক লাইট নিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। ট্রাফিক এলআইজি লাইট দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতেছে। ফাইলের নাম দিলাম 1920x1080, যেহেতু ওখানে আমি কম্পোজিশনটা 1920x1080 নিছি, সেহেতু সেম এখানেও আমি কম্পোজিশনটা 1920x1080 নিচ্ছি। এখানে ব্লিডের কোনো প্রয়োজন নাই। ব্লিড হচ্ছে স্পেশালি প্রিন্টের জন্য ইউজ হয়। কালার ইউজ করবো 8GB, যেহেতু আমরা ডিসপ্লের ক্ষেত্রে আপনার 8GB কালার ইউজ করা হয়ে থাকে, সেহেতু এখান থেকে 8GB তে ক্লিক করব। ওকে ওকে, এবার আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আপনি কি ডিজাইন করবেন সেটার উপর নির্ভর করবে। এখন ডিজাইনের উপর আপনার লেয়ার গুলো সাজাতে হয়। তো আমি ধরে নিচ্ছি আমি একটা ট্রাফিক লাইট ক্রিয়েট করব, আর ট্রাফিক লাইটের মধ্যে ওই লাইট গুলো আমার অন অফ হবে। এই জায়গায় আমি হচ্ছে একটা প্রথমেই, যারা ইলাস্ট্রেটর জানেন তাহলে তো ভালোই, আর না জানলে আপাতত আমাকে ফ্লোই করেন। এখান থেকে আমি একটা স্ট্যান্ড তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা, এটা হচ্ছে স্ট্যান্ড তৈরি করলাম। স্ট্যান্ডের পর এই জায়গায় একটা আরেকটা স্ট্যান্ড তৈরি করতেছি। এটা হচ্ছে মেইন স্ট্যান্ড। এই সবগুলোকে অ্যালাইন করে মিডিলে নিয়ে নিলাম। আর এই ডিজাইনগুলো চাইলে আপনি অনলাইন থেকেও করতে পারেন। এরপর হচ্ছে লাইটের অপশনগুলো নিয়ে আসি। এটাকে আরেকটু লম্বা করে দিই।
এখানে আরো একটা শেপ দিচ্ছি, এটার সঙ্গে এটাকে মিডল লাইন করে নিই, একটু শেপটা কমিয়ে দিই, আর এটার কালারটা একটু গ্রে কালারে রাখি, এটাকে হালকা ব্রাউন করে দিই। সবগুলোকে একটু উপরে তুলে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। উপরে তুলে দিলাম। এবার একটা বৃত্ত ক্রিয়েট করতেছি হোয়াইট কালারের। ওকে, এটাকে আর পিছনের শেপটার সাথে এটাকে মিডিল করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে একটা শেপ দিয়ে এটার কালার গুলো চেঞ্জ করি, রেড। এটার উপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কালার বসাচ্ছি। এটা হচ্ছে যখন বাতিটা অফ থাকবে তখন কি কালার হবে, অর্থাৎ এই কালারটা হবে বাতিটা যখন অফ থাকবে আপনার। তার মানে বাতিটা যখন অফ থাকবে তখন হচ্ছে এই কালার হবে, আবার বাতিটা যখন অন থাকবে তখন হচ্ছে এই কালার হবে। এভাবে আমরা চিন্তা করতেছি। সো এখানকার এটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলোকে আপাতত কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এইটাকে আমি অল্টার চেপে একটা কপি করলাম, তারপর আবার একটা কপি করি। সো নিচেরটা যেহেতু আমার ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে নিই, এমনি টান দিলেই হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে কালারগুলো আপডেট করে নিই। রেড, এখানে আসলে হচ্ছে ইয়েলো কালার, ওকে হাইড করে নিচ্ছি। এটাকেও একটা হালকা ইয়েলো টাইপের রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে গ্রিন কালার, হাইড করলাম, এটাকেও হালকা গ্রিন কালার করে নিচ্ছি, হালকা একটা গ্রিন কালার। তো ওকে, আমার ডিজাইন ডান। তা আমাদের টার্গেট হচ্ছে প্রথমে হচ্ছে আপনার রেড বাতি জ্বলবে, অ্যানিমেশনটা যেমনটা তৈরি করতে চাচ্ছেন। তারপর হচ্ছে ইয়েলো বাতি জ্বলবে, তারপর হচ্ছে গ্রিন বাতি জ্বলবে। তো এখন লেয়ারগুলো আপনাকে সেভাবে সাজাইতে হবে। আমি যেখানে লেয়ার প্যানেলটা ওপেন করি, এই জায়গা থেকে আমার লেয়ার প্যানেল তো চলে আসছে। লেয়ার প্যানেলে আপনাকে সেই হিসাবে এটাকে গ্রুপ করতে হবে। আমি প্রথমত যেটা করব, 1 2 3, এটাকে 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 আর এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এই পুরোটাকে একটা আমি গ্রুপ করতেছি, এখানে পুরোটাকে একটা গ্রুপ করলাম। এই গ্রুপের নাম দিচ্ছি আমি আপনার স্ট্যান্ড, আর উপরের যেগুলা কালার গুলো আছে সেই হিসাবে আমি কালার গুলোর নাম দিচ্ছি। গ্রিনের নাম দিলাম গ্রিন, গ্রিনটা নিচে আছে নিচের দিকে রাখলাম, রেডটা উপরে আছে রেড, আর ইডি রেড, আর এখানে ইয়েলো। যে কালার দিয়ে দিলাম। তো এখন প্রত্যেকটাকে আপনার আফটার ইফেক্টে রান করার জন্য আলাদা আলাদা লেয়ার হিসেবে তৈরি করতে হবে প্রত্যেকটাকেই। ফাইলটা সেভ করে রাখি, এটাও সেম আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেম জায়গাতে এটা সেভ করতে হবে। এখান থেকে অ্যাসেটস এর ভিতর আমি এটাকে ফোল্ডার দিলাম ভেক্টর, যেহেতু এগুলো ভেক্টর ফাইল, ভেক্টর নামে রাখলাম। আপনি চাইলে আরো অন্য নামে রাখতে পারেন, আরেকজন বুঝতে পারলেই হলো। এটাকে আমি হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলেই সেভ করলাম। এআই ফাইল এখানে অনায়াসেই সাপোর্ট করে, সেহেতু এখানে আমি এটাকে ইলাস্ট্রেটর ফাইলেই সাপোর্ট সেভ করতেছি। ওকে, এখন আমরা যদি এটাকে আফটার ইফেক্টে রান করতে যাই, প্রত্যেকটা কি আপনাকে আলাদা আলাদা লেয়ার আকারে তৈরি করতে হবে, প্রত্যেকটা কি আপনাকে আলাদা আলাদা লেয়ার আকারে তৈরি করতে হবে, আদারওয়াইজ এটা হচ্ছে কাজ করবে না।
এখন আলাদা আলাদা লেয়ার করার জন্য আমরা যদি দেখি এখানে পুরাটাই একটা লেয়ার, কিন্তু একে আলাদা আলাদা লেয়ার করার জন্য এখন যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন এই ক্লিক করে, বা রাইট বাটনে ক্লিক হচ্ছে না, এই থ্রি ডটে ক্লিক করে দেখেন রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, এটাতে ক্লিক করতে হবে। রিলিজ টু লেয়ার বিল্ড এখানে না, রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, এটাতে ক্লিক করলে আমার লেয়ার গুলো আলাদা আলাদা হয়ে গেছে। আর রিনেম গুলো পরে করলেই ভালো হইতো। আর লেয়ার ওয়ানে আমার কোনো কিছুই নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করি, সুন্দর কালার দেখে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। একেই ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট একেবারে পিছন দিকে এই শেপটাকে দিয়ে দিলাম। হালকা ব্লু টাইপের কালার ইউজ করি, সেটা এখানে ভালো লাগবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এই ব্লুটা ইউজ করি, এটাই ভালো লাগছে আমার কাছে। তো এটা আমি স্ট্যান্ডের সাথেই দিয়ে দিছি, এখান থেকে স্ট্যান্ডের সাথেই দিয়ে দিছি। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম, আর এখানে এটা রিনেমও করলাম। নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আবার নামটা করে নিই GREEN, গ্রিন, ইয়েলো, আর হচ্ছে রেড। ফাইলটাকে সেভ করলাম। তো আপনার যখন এটা ফাইলটা একবারই টোটাল ফাইনাল হয়ে গেল, যে হচ্ছে আর কোনো কিছু লাগবে না, তখন আপনি ফাইলটা এটা ক্লোজ করে আফটার ইফেক্টে চলে যেতে পারেন। আর এখানে যে ফাইলটা ইম্পোর্ট করতেছি, সেম স্টাইলেই আপনার ইম্পোর্ট হবে আপনার ফটোশপের ক্ষেত্রেও। সেম স্টাইলে ফটোশপ যারা পারেন, ফটোশপের ক্ষেত্রেও সেম লেয়ার বাই লেয়ার ইম্পোর্ট হবে। ফাইল ইম্পোর্টের জন্য আমি যখন এখানে ডাবল ক্লিক করে এখানে ফাইলটা ওপেন করতেছি, ওপেন করার পর অ্যাসেটস ভেক্টর, এটাকে ইম্পোর্ট করারও আবার নিয়ম আছে। এটাকে সিলেক্ট করার পর আপনি যদি ফুটেজ আকারে দেন, তাহলে হচ্ছে এটা আপনার একটা ইমেজের মতো করে ইম্পোর্ট হবে। আপনি যদি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ দিয়ে দেন, তাহলে এটা হচ্ছে আলাদা একটা কম্পোজিশন আকারে ইম্পোর্ট হবে, পুরো আলাদা একটা কম্পোজিশন আকারেই রিপোর্ট হবে। অর্থাৎ এখানে যেটা সিকোয়েন্স বলা হচ্ছিল সেটাকে, অর্থাৎ সিকোয়েন্স বা কম্পোজিশন আকারেই এখানে এটা ইম্পোর্ট হচ্ছে, এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হিসেবে তৈরি হচ্ছে। তো আমি এখানে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ এটা যদি ক্লিক করি, আর এখানে এটা সিকোয়েন্স লেয়ার দিবেন না, বাট সেম নামে থাকলে সবগুলোকে সে ইম্পোর্ট করে ফেলবে। এটাকে মার্ক দেয়া থাকলে মার্ক তুলে দিবেন, আর ইম্পোর্ট দিলে দেখেন এটার উপর একটা আমার এই যে ট্রাফিক লাইট অলরেডি অটো কম্পোজিশন একটা তৈরি হয়ে গেছে। আর সময় লাস্ট বার যে সিকোয়েন্সটা নেওয়া হয়েছিল, সেই সিকোয়েন্সের টাইমটাই নিয়ে নিছে। এবং আমরা যেভাবে ইলাস্ট্রেটরে এটার নামকরণ করছিলাম, যেমন ব্যাকগ্রাউন্ড, গ্রিন, ইয়েলো, রেড, ঠিক একইভাবে এখানে নামকরণগুলো হয়ে গেছে। এবং লেয়ার স্টাইলটাও আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের মতোই, যেমন রেড, ইয়েলো এবং হচ্ছে গ্রিন, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই আপনার হচ্ছে আলাদা আলাদা করে। আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওকে। এবার পরের টপিকে চলে আসি। আমরা ইম্পোর্ট করা দেখলাম, ইম্পোর্ট করতে কি পারবো? খুব বেশি কঠিন মনে হচ্ছে যারা নতুন আজকে আফটার এফেক্টে। তো চলেন আমি এবার বেসিক কিছু আপনাদের পরিচয় করাই দিই। এখানে যেটা দেখতেছেন ঠিক একই রকম। এখানে আমরা যাবতীয় কাজগুলো যত রকম কিছু আছে সবগুলো এই জায়গায় আমরা ইম্পোর্ট করব। এটা এখানকার টাইমলাইন, এই জায়গায় এটা হচ্ছে টাইমলাইন। আফটার ইফেক্টের থেকে টাইমলাইনটা ভিডিও, যেমন প্রিমিয়ার প্রো থেকে এখানকার টাইমলাইনটা ভিডিও ভিন্ন। যেমন প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিওর জন্য আলাদা লেয়ার ছিল, তারপরে হচ্ছে অডিওর জন্য আলাদা লেয়ার ছিল। এখানে সবগুলো আপনার একই রকম। আমরা যদি দেখি এটা সবগুলো আপনার একই রকম, একই লেয়ারে আপনি ভিডিও, অডিও, ইমেজ যা কিছু সবগুলো একই লেয়ারে। আর এই পাশ থেকে বিভিন্ন ধরনের উইন্ডো থেকে যখন যেটা প্রয়োজন আপনি তখন সেটা নিয়ে আসতে পারেন। এই হচ্ছে এটার বেসিক। আরো এখানে অনেকগুলো প্যানেল আছে, এখান থেকে প্যানেলগুলোও আপনি চেঞ্জ করতে পারেন। তো টাইমলাইনের ক্ষেত্রে একই রকম, আপনি যখন কিবোর্ড থেকে স্পেস প্রেস করবেন তখন এটা আপনার প্লে হবে, এরকমটাই। এবার আসি যে হচ্ছে আপনি এটাকে
এই প্রজেক্ট প্যানেলের যে টাইমলাইনটা আছে এখান থেকে আপনি কিভাবে কাট করবেন, কিভাবে একটা লেয়ারকে কাট করা যেতে পারে সেই শর্টকাটগুলোর দিকে চলে আসি। আমরা যখন ইন আউট সেট করতাম প্রিমিয়ার প্রোতে, স্মরণ আছে যে এই এলাকা জুড়ে কাজ করব, এটা হচ্ছে ইন, এটা আউট, কি শর্টকাট দিয়ে সেট করতাম? আপনার ও এবং আই। ও এবং আই, জি, ইন এবং আউট। এখানে সেই শর্টকাটটা চেঞ্জ হয়েছে বি এবং এন। যেটা হচ্ছে ইন সেটা এখানে হচ্ছে বি, আর যেটা হচ্ছে শেষ করব 12 সেকেন্ডে শেষ করতে যাচ্ছে এটা হচ্ছে এন। তার মানে এইটুকু হচ্ছে আমার ওয়ার্ক এরিয়া। সো এখানে হচ্ছে বি আর এন হচ্ছে ডিফল্ট শর্টকাট। তো আমি যদি 8 সেকেন্ড ধরে কাজ করতে চাই, এখান থেকে আমি এটা এন দিলাম, তাহলে এই এলাকা জুড়ে আমার কাজ করতেছে। এখানে সিম্পল ভাবে আমার যে লেয়ারটার উপর রিডারটা থাকবে সেটাই তো চলে আসবে, তাই না? আমরা যদি এটা চিন্তা করি এভাবে যে শুরুতে আমার সবগুলো বন্ধ থাকবে, 1 সেকেন্ড পর রেড লাইট জ্বলবে, তারপর হচ্ছে 3 সেকেন্ড পর আমার গ্রিন লাইট জ্বলবে। তাহলে আমরা লেয়ারগুলো একটার পর একটা সেকেন্ড বাই সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে সিম্পল ভাবে আমি যদি এখানে প্লে করি, এখানে প্লে করলাম, তাহলে প্রথমে রেড লাইট, গ্রিন লাইট, ব্লু লাইট, গ্রিন লাইট। তাহলে হচ্ছে দেখেন অলরেডি প্লে করলেই রেড, গ্রিন, ব্লু, এই সিম্পল একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আবার যদি প্লে করি রেড, গ্রিন, গ্রিন বলতেছে রেড, ইয়েলো এবং হচ্ছে ব্লু, সিম্পল ভাবে এই লেয়ারগুলো একটার পর একটা চলে আসছে। আপনি চাইলে কিন্তু নিজের মতো করেও এই লেয়ারগুলোকে কাটতে পারেন। লেয়ার কাটার জন্য এখানে কি ব্যবহার করে, আমরা যেমন এখানে আপনার হচ্ছে ইরেজার টুল দিয়ে কেটে দিতাম, এখানে কিন্তু কোনো ইরেজার টুল নাই যে একটা লেয়ার কাটবেন এভাবে কাটবেন বা এরকম কোনো ইরেজার টুল নাই। সো ইরেজার টুলের জন্য আপনাকে কিভাবে কি করতে হবে? ইরেজার টুলের জন্য আমি যদি এখান থেকে দেখেন শুরু থেকে 1 সেকেন্ডে সব লেয়ারগুলোকে কেটে ফেলতে যাচ্ছি, সবগুলো লেয়ারকে শিফট প্রেস করে ধরলাম, এরপরে অল্টার চেপে থার্ড ব্র্যাকেটের ওপেন, অল্টার চেপে থার্ড ব্র্যাকেটের ওপেন আমি যদি এখানে ক্লিক করি, অল্টার চেপে থার্ড ব্র্যাকেটের ওপেন, তাহলে এটা দেখেন সামনেগুলো সবগুলো কেটে গেছে। তাহলে লেয়ার কাটার বিষয়টা দেখেন, এটা সবসময় লাগবে, অল্টার চেপে থার্ড ব্র্যাকেটের ওপেন চাপলেই আমার লেয়ারগুলো কেটে যাবে। আর একইভাবে যতদূর পর্যন্ত আপনি এটাকে নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে যেমন 8 সেকেন্ডের পরে আমি এটা নিতে চাচ্ছি না যে কয়েকটা লেয়ারকে, তাহলে এটাকে অল্টার চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলেই আমার সেই লেয়ারগুলো কেটে যাবে। এভাবে খুব সহজেই আপনি হচ্ছে লেয়ারগুলোকে কাট করতে পারেন, এখানে কাট করা যেতে পারে। এরপরে ইয়েলো লেয়ারটাকে 2 সেকেন্ডের আগ পর্যন্ত আমি চাচ্ছি না, তাহলে এখান থেকে অল্টার চেপে 2 সেকেন্ডের আগে কেটে দিলাম। আর গ্রিন লেয়ারটাকে আমি 3 সেকেন্ডের আগে চাচ্ছি না, এখানে অল্টার চেপে এখানে কেটে দিলাম। এখন যদি দেখি আগের যে অ্যানিমেশনটা, সেম অ্যানিমেশনটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। একইভাবে কিছুক্ষণ পর লাইটগুলো অন থাকার পর আমার সবার আগে 6 সেকেন্ডে আমার হচ্ছে রেড লাইটটা বন্ধ হয়ে যাবে, তাহলে অল্টার চেপে এটা ক্লোজ করলাম, রেড লাইট বন্ধ হয়ে যাবে। 7 সেকেন্ডে আমার হচ্ছে ইয়েলো লাইট বন্ধ হবে, 8 সেকেন্ডে বন্ধ হবে হচ্ছে গ্রিন লাইট। আর এটাকে টাইমটা আর একটু বাড়াই দিলাম, এভাবেও টাইমটা বাড়াইতে পারেন, বা এন দিয়েও আপনি ক্লোজ করতে পারেন, এন দিয়েও ক্লোজ করলাম। টোটাল একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনার আফটার ইফেক্টে আপনার অ্যানিমেশন গুলো তৈরি করা যেতে পারে। তো যতটুকু দেখালাম, এখান থেকে কারো কোনো প্রশ্ন? যেহেতু আজকে আমরা প্রথম, এই জন্য খুব ছোট একটা অ্যানিমেশন দেখাইছি। কিন্তু এখন যে অ্যানিমেশনটা দেখাইছেন, এটা কি আপনার যারা এই যে কার্টুন অ্যানিমেশন করে হ্যাঁ, এগুলি কিভাবে করে, এটার মাধ্যমে করে নাকি না, অন্য কোনো আচ্ছা, সফটওয়্যার দিয়ে করে? যেগুলা হচ্ছে একবারে রিয়েলিস্টিক আর কি, সরাসরি কার্টুন টাইপের ভিডিওগুলো দেখে, এগুলা হচ্ছে এটা দিয়ে করে না। অ্যাডোবির সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট মি, ওটা দিয়ে ওই কার্টুন ভিডিওগুলো করে। এছাড়াও আরো ভিন্ন কোম্পানির আপনার ভিন্ন ভিন্ন সফটওয়্যার আছে, তার মধ্যে অ্যানিমেটর 4 কিংবা 5, তারপর হচ্ছে টুন বুম, ওগুলা দিয়ে কার্টুন অ্যানিমেশন তৈরি করে। এটা দিয়ে মূলত এক্সপ্লেনার ভিডিও বা মোশন গ্রাফিক্স টাইপের ভিডিও তৈরি করা হয়ে থাকে। এটা দিয়েও কার্টুন ভিডিও তৈরি করা পসিবল, বাট ওই কার্টুন ভিডিও তৈরি করাটা কঠিন হবে এখানে। কারণ এই যে একটা কাজ করছেন অনেক সময় লাগছে কিন্তু। জি, এটা মূলত মোশন গ্রাফিক্স, যেমন আমরা ওই যে লার্জলি লোয়ার থার্ড তৈরি করছিলাম, এই টাইপের কাজগুলো এখানে খুব সহজেই করা যায়, মোশন গ্রাফিক্স রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, এখন এটাকে আমরা রেন্ডার করব কিভাবে সেই টপিকে চলে যাই। আমি যদি এখানে রেন্ডার করি, তাহলে হচ্ছে
কন্ট্রোল এম প্রেস করলেই হচ্ছে আপনার রেন্ডার অপশন চলে আসবে, কিংবা এটা রেন্ডার করার জন্য কম্পোজিশন থেকে অ্যাড টু রেন্ডার কোয়েরি, আবার মিডিয়া এনকোডার দিয়েও রেন্ডার করতে পারেন। অ্যাড টু মিডিয়া এনকোডার দিলে মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডারের অপশনটা চলে আসবে। মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করা হয়তো আপনার প্রিমিয়ার প্রোতে দেখানো হয়েছিল সেম স্টাইল। আর অ্যাড টু রেন্ডার কোয়েরি দিলে এখানে রেন্ডারের অপশন চলে আসতেছে। তো প্রথম এই পাশে যে অপশনটা এটা হচ্ছে কোয়ালিটি। আপডেট 23-24 ভার্সন যারা ইউজ করবেন তারা এখানে প্রায় সব ধরনের রেন্ডার কোয়ালিটি গুলো পেয়ে যাবেন। আর যারা ওল্ড ভার্সন ইউজ করবেন তারা সব ধরনের রেন্ডার কোয়ালিটি কিন্তু এখানে পাবেন না। আমি এটা সিলেক্ট করার পর যে এই যে এখান থেকে নর্মাল রেন্ডার কোয়ালিটি হচ্ছে H.264, যেটা আপনার ইউটিউবে, ফেসবুকে বা যেখানে আপলোড করেন সবখানে এটা সাপোর্ট করবে। আর এটা হচ্ছে ফরম্যাট, ওই MP4 এর মধ্যে কতটুকু কোয়ালিটি আপনি রাখতে যাচ্ছেন। এখানে ডিফল্ট কোয়ালিটি দেয়া আছে আপনার হচ্ছে 15, ডিফল্ট কোয়ালিটি দেয়া আছে আপনার 15। ইউটিউব, ফেসবুকের জন্য 15 একটা পারফেক্ট কোয়ালিটি। আপনি যদি আরো বাড়ান তাহলে মেগাবাইট বেড়ে যাবে, আরো বেশি কোয়ালিটি হবে। আর যদি কমান তাহলে তো বুঝতে পারতেছেন মেগাবাইট কমে যাবে এবং কোয়ালিটি লস করবে। বাট 15 ফরম্যাট একটা পারফেক্ট একটা কোয়ালিটি। আর যদি আপনি ট্রান্সপারেন্ট ভিডিও এক্সপোর্ট করতে চান, যদিও আমাদের এটা ট্রান্সপারেন্ট ভিডিও না, PNG ইমেজের মতো, সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে কুইক টাইম, আর এখানে দিতে হবে 8GB প্লাস আলফা। আর এখানে ফরম্যাটের অপশন থেকে এখানে অ্যানিমেশন দিয়েও করা যায়, ডিফল্ট থাকে, বাট অ্যাপল প্রোরেস 4440 এটা দিলে আপনার আরো সব জায়গাতেই সহজে সাপোর্ট করে। এই কোয়ালিটিটা দিতে পারেন। তাহলে আপনি কি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে এখানে সিলেক্ট করা যেতে পারে। তো আমি যেহেতু MP4 এক্সপোর্ট করতে যাচ্ছি, এখান থেকে যে H.24 দিয়ে দিলাম, আর এখান থেকে 8GB ডিফল্ট যেটা আছে সেটাই ওকে করলাম। আর এই পাশের অপশন থেকে লোকেশন সিলেক্ট করে দেন। আমি বাইরে একটা ফোল্ডার তৈরি করলাম, রেন্ডার, RENDR, রেন্ডার। ট্রাফিক লাইট নামে থাকলো, রেন্ডারে ক্লিক করলেই এটা আমার রেন্ডার হয়ে যাবে। ওকে, রেন্ডার হয়ে গেছে। আমি এটা রেন্ডার ফোল্ডারে গেলেই এই রেন্ডার ভিডিওটা এখন প্লে করতে পারবো। আমাদের যে অ্যানিমেশন, ছোট্ট একটা ট্রাফিক লাইট অ্যানিমেশন, সেটা আমরা করে ফেলছি। তো এখন এই জিনিসটা আপনি কিভাবে প্রিমিয়ার প্রোতে ইউজ করবেন বা কিভাবে ইউজ করা যেতে পারে। এখন চিন্তা করুন তো, আমরা এখানে যত দ্রুত করছি এটা কি প্রিমিয়ার প্রোতে করা যাইতো না? আমরা যেটা করলাম, প্রিমিয়ার প্রোতে কি এটা করতে পারতেন যেটা এখানে করলাম? হ্যাঁ, করা সম্ভব। হ্যাঁ, প্রিমিয়ার প্রোতে এটা করা সম্ভব, বাট আফটার ইফেক্টে আপনি তুলনামূলক দ্রুত করতে পারছেন। যেটা করলাম প্রিমিয়ার প্রোতে করা সম্ভব, বাট আফটার ইফেক্টে এটা দ্রুত করা গেছে। তো এই প্রজেক্টটা আপনি চাইলে প্রিমিয়ার প্রোতেও রান করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে প্রিমিয়ার প্রো ইন্টিগ্রেশন। যখন এই টাইপের কাজগুলো যেটা আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারি না, বা প্রিমিয়ার প্রোতে আমার কাছে করাটা কঠিন আপনার কাছে, বাট আফটার ইফেক্টে সহজে করা যাবে, এই টাইপের কাজগুলো আপনি আফটার ইফেক্টে করে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবেন। তো আমি প্রিমিয়ার প্রোর সঙ্গে কিভাবে এটা সংযোগ স্থাপন করতে পারি সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে এখন প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। নতুন একটা প্রজেক্ট ওপেন করি। আগে সবগুলো ডিলিট করে এখানে একটা নতুন সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। ওকে, 1 নাম্বার, আপনি হচ্ছে ওখান থেকে প্রজেক্টটা আপনার রেন্ডার করা যে ভিডিও ফাইলটা আছে সেটা আপনি রেন্ডার করে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আমি যে রেন্ডার করলাম ভিডিওটা, আপনি সরাসরি এখানে আপনার কাজের মতো করে এখানে রেন্ডার করে ভিডিওটা এখানেই এখন চালিয়ে দিতে পারেন। যে এখানে আমার ভিডিওটা সরাসরি চলতেছে। এটা একভাবে করা যেতে পারে। আরেকভাবে হচ্ছে আপনি সরাসরি আফটার ইফেক্টের যে প্রজেক্টটা আছে সেটাও এখানে ইম্পোর্ট করতে পারেন অন্যান্য ভিডিওর মতো। আমি যেখানে ক্লিক করে এই যে প্রজেক্ট থেকে যে আফটার ইফেক্টের ক্লাস 12 এটাকে ওপেন দেই, তাহলে এখানকার যেগুলো যেগুলো সিকোয়েন্স তৈরি হয়েছিল আপনার বা কম্পোজিশন তৈরি হয়েছিল সেটা শো করাচ্ছে, যে টিসে ট্রিপল ক্লিক একাডেমি ট্রাফিক লাইট, এই জিনিসগুলো আপনার এখানে শো করাচ্ছে। তো আপনার কোনটা দরকার? আমার ট্রাফিক লাইট দরকার। আমি এখানে ট্রাফিক লাইটে ক্লিক করে যদি ওকে করি, তাহলে আমার দেখেন ট্রাফিক লাইটের এই প্রজেক্টটা চলে আসছে। এখন জাস্ট এটাকে ধরে যদি ভিডিওর মধ্যে দিয়ে দিই, তাহলে এটাও এখানে রান চলে আসছে। প্লে করি, তাহলে ট্রাফিক লাইটের এটা রান হচ্ছে।
বাট এখানে একটা সুবিধা হচ্ছে কি জানেন, আপনি যদি এখন আফটার ইফেক্টে কোনো কিছু পরিবর্তন করেন সেই পরিবর্তনটা প্রিমিয়ার প্রোতেও চলে আসবে। যদি আফটার ইফেক্টের কোনো প্রজেক্ট আপনি সরাসরি ইম্পোর্ট করেন, আফটার ইফেক্টে পরিবর্তন করলে সেটাও এখানে চলে আসবে। তো আমি এখানে রেড কালারটা পরিবর্তন করে অন্য একটা কালার দিচ্ছি। এখানে একটা ইফেক্ট ইউজ করতেছি, নাম হচ্ছে ফিল। এটা দিয়ে ইচ্ছা মতো কালারটা ইনস্ট্যান্ট পরিবর্তন করা যায়। এটার কালারটা আমি ব্লু করে দিচ্ছি, এখান থেকে ব্লু কালার করে দিলাম, ঠিক আছে। সেভ দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, অবশ্যই সেভ দিতে হবে। এখন প্রিমিয়ার প্রোতে গিয়ে দেখেন এটা আপনার ব্লু হয়ে গেছে, এই যে ব্লু হয়ে গেছে। তাহলে কোনটা সুবিধা বেশি? আপনার ইনস্ট্যান্ট যখনই কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে আফটার ইফেক্টে পরিবর্তন করেন, আর এদিকে এখানেও পরিবর্তন হয়ে গেছে। আর যেভাবে ওকে ইচ্ছে, হ্যাঁ এভাবে সুবিধা বেশি, বাট একটা সমস্যা হচ্ছে এক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটির পিসি লাগবে। যেমন আমি দেখেন আপনি আফটার ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আপনাদের ক্লাস, এগুলো সবগুলো একসঙ্গেই রান করতেছি। এগুলোর জন্য আপনার অনেক বেশি র্যামের দরকার পড়বে। তো যদি যাদের ভালো পিসির র্যাম আছে তারা এখান থেকে করতে পারেন, যদি আমার এখনো অত র্যাম চাপ পড়েনি, 60% মতো চাপ পড়ছে। তো সেক্ষেত্রে যাদের পিসির র্যাম কম বা ভালো সাপোর্ট করতেছে না আপাতত, তারা আপনারা ভিডিও এক্সপোর্ট করে আফটার ইফেক্ট এখানে নিয়ে আসতে পারেন। বাট কোনো চেঞ্জিং এর প্রয়োজন হলে আবার এখানে চেঞ্জ করে একটা ভিডিও রেন্ডার করো, তারপর এখানে ইম্পোর্ট করো, এই ঝামেলাগুলো পোয়াইতে হবে। আর প্রজেক্ট ইম্পোর্ট করলে এখানে চেঞ্জ করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। এভাবেও আপনার করা যেতে পারে। এভাবেও চেঞ্জ করা যেতে পারে। এবং কি আফটার প্রিমিয়ার প্রোতে আরো একটা অপশন আছে, আপনি যদি এখানে কোনো একটা নতুন, ধরে নেন আমি এই জায়গায় একটা নতুন শেপ ক্রিয়েট করলাম, এখন এটা আপনার কোনো ক্রমে আফটার ইফেক্টে নিয়ে কাজ করার দরকার, বা একটা ভিডিও নিচ্ছি আমি এখানে, একটা ভিডিওই নিয়ে আসি বা ইমেজই নিয়ে আসি, এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটা নিয়ে আপনার আফটার ইফেক্টে কাজ করার দরকার। আপনি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন দেন, তাহলে আফটার ইফেক্টে নতুন একটা প্রজেক্ট চলে আসছে, দেখেন নতুন একটা জিনিস প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এটা আফটার ইফেক্টে চলে আসছে। আমি যদি এখানে কোনো কিছু এখন মার্ক করি, ব্রাশ টুল দিয়ে, ও এটা কম্পোজিশন আকারে তৈরি হয়েছে, আচ্ছা কম্পোজিশন আকারে তৈরি হয়েছে, এই জন্য এটাতে কাজ করতেছে না। আমি এখানে যদি যা কিছু করি না কেন, বা এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপের এটাকে এখানে রেড কালার দিচ্ছি, এটাকে কন্ট্রোল এস দিলাম, তাহলে দেখেন প্রিমিয়ার প্রোতে এখানে চলে আসছে। তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে কোনো একটা ইমেজ বা যাই হোক ওটাকে রাইট বাটন ক্লিক করে আপনি যদি রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন দেন, সেক্ষেত্রে ওইটা হচ্ছে আফটার ইফেক্টের প্রজেক্টে কনভার্ট হয়ে আপনাকে আফটার ইফেক্টে নিয়ে চলে আসবে। এখন আপনি আফটার ইফেক্টে যেই মডিফাইটা করবেন সেটা এখানে মডিফাই হয়ে যাবে। এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এ পাশে একটা রাখলাম, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন প্রিমিয়ার প্রোতে সেম একই জিনিস চলে আসছে। সো এইভাবে করা যেতে পারে। তো এই ছিল আজকের ক্লাস। এখন আপনাদের যেটা কাজ হবে, আজকে যে টপিকটা দেখাইছে অল্প একটু বাট অনেক কিছুই দেখানো হয়েছে। তো যে বিষয়গুলো দেখালাম এটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিস করা। তো যেমন ফাইল ম্যানেজমেন্টের বিষয়টা আমরা আগে থেকেও জানি, সেক্ষেত্রে যেমন অটোসেভের বিষয়টা যদি দেখাই, অটোসেভ হচ্ছে এখানেও সেম, এডিট, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে অটোসেভ কোনো এক জায়গায় আছে অটোসেভ, এখান থেকে সেভ কত মিনিট পর পর করতে যাচ্ছেন মার্ক দিয়ে লিখে দিলে হয়ে যাচ্ছে। আমি অটোসেভ দেই না, তো আপনারা যারা অটোসেভ দিতে চাচ্ছেন বা প্রজেক্ট হ্যাং করলেও আপনার একটা ব্যাকআপ থাকে, সেক্ষেত্রে এখানে মিনিট লিখে দিলে আপনার অটোসেভ অপশনটা চালু হয়ে যাবে। এইগুলো অটোসেভ। তারপরে প্রজেক্ট প্যানেল আমরা পরিচিত, কম্পোজিশন জানি, আপনার সিকোয়েন্সটাকে এখানে কম্পোজিশন বলা হচ্ছে, সিকোয়েন্সটাকে কম্পোজিশন বলা হচ্ছে, টাইমলাইন বা লেয়ার কিভাবে কাটবেন, এটা টাইমলাইন কি সেটা জানি, লেয়ার গুলোর কাট করা শর্টকাট জানি, এখন আমরা ওয়ার্ক এরিয়া বি এবং এন দিয়ে করা হয় সেটা আমরা জানি, রেন্ডারিং কিভাবে করতে হয় সেটা জানি, এমপি4। আচ্ছা গিফে আমি যাচ্ছি না আপাতত, আপনার হচ্ছে এমপি4, এমওভি, আলফা, এইটা এখন কিন্তু জানেন। তারপর প্রিমিয়ার প্রোর সঙ্গে কিভাবে সংযুক্ত করি সবগুলো আমরা জানলাম। তো যে যে বিষয়গুলো বললাম সবগুলো প্র্যাকটিস করবেন। আমি খুব বলবো যারা আসলেই অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করতে শিখতে যাচ্ছেন, তারা আফটার ইফেক্টের প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে করবেন। আর এগুলো যে ছোট ছোট বিষয়গুলো দেখাচ্ছে সেগুলো সবগুলো মিলে আমাদের মেইন প্রজেক্ট গুলো করব। ওকে, আর আপনাদের হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে, যেমন এখানে আমি একটা ট্রাফিক লাইটের আইডিয়া দিয়ে একটা ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করছি,
আপনার এরকম কোন একটা আইডিয়া দিয়ে আপনার একটা অ্যানিমেশন তৈরি করা। যদি হচ্ছে আপনি কোনো আইডিয়াই না পান, তাহলে ট্রাফিক লাইটের যে আইডিয়াটা দিলাম সেই আইডিয়াটা দিয়েই হচ্ছে আপনি অ্যানিমেশনটা তৈরি করতে পারেন। এবং হচ্ছে করার সময় অবশ্যই বুঝে বুঝে করবেন। আমি যেখানে ক্লিক দিলাম আপনি সেখানে ক্লিক দিলেন এমনটা না, আপনি যেটাই কাজ করবেন বুঝে বুঝে কাজটা করবেন। কার কোনো প্রশ্ন আছে? জি ভাই, আপনার একটা পাঠাইছে, একটা লিঙ্ক পাঠাইছে, একটু ফেসবুকে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের রিটাচের বিষয়টা দেখাতে চাইছিলাম, ওটা অবশ্য রেডি করা আছে আমার। ওটাও দেখা দিচ্ছি অ্যাটেন্ডেন্সের পরেই। আজকে আমার কমন ভাই তো নাই, সাইদ আলী ভাই নাই। উনি আসে বলে গেছিল। ও, ও, আবু সাইদ ভাই বলে গেছিল, উপরের যিনি আছেন উনি সম্ভবত বলেননি। মোহাম্মদ সাইদ মিয়া ভাই আছেন? আছে। জি আছেন, আর আবু সাইদ ভাই বলে গেছিলেন। আমি আছি ভাই, আবু সাইদ হাসান। কার মিসিং গেছে কি? আচ্ছা, যায়নি। আচ্ছা, ওকে, হ্যাঁ, এগুলা কিভাবে তৈরি করছে এটার কথা বলতেছেন? জি জি। আচ্ছা, এটা হচ্ছে 3D কাজ। এটার করার জন্য আপনার অনেকগুলো সফটওয়্যারই প্রয়োজন পড়ে। আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, তারপর যে কোনো একটা স্পেশাল 3D সফটওয়্যার। এটা সম্ভবত ব্লেন্ডারে তৈরি করছে। আচ্ছা, এই যে ব্লেন্ডার কিংবা হচ্ছে আপনি সিনেমা 4D তে তৈরি করতে পারেন। কোনটা কিভাবে, এই যে শাহ সিমেন্ট স্পেশাল 1 নাম্বার, এটা আপনার তৈরি করতে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর লাগবে। আর এই যে জি। কালার কারেকশন, কম্পোজিশন, এগুলা করার জন্য আপনার আফটার ইফেক্ট লাগবে। আর এই যে সিমেন্টটা ঘুরে আসতেছে বা এই যে এগুলা ডট ডট হয়ে এগুলা আসতেছে, এটা করার জন্য আপনাকে ব্লেন্ডার সফটওয়্যারও করতে পারেন, সিনেমা 4D তেও করতে পারেন, একটা 3D সফটওয়্যার লাগবে। ও, আবার হচ্ছে ভিডিওগুলো অ্যাড করার জন্য প্রিমিয়ার প্রো তো অ্যাড করতে পারেন। আসলে যত অ্যাডভান্স সফটওয়্যার যাবেন তত অনেকগুলো একসঙ্গে মিক্সিং করে আসলে কাজগুলো হয়। আমার মনে হচ্ছে এটা ব্লেন্ডার সফটওয়্যারে করা হয়েছে আর কি। এই যে বাংলাদেশের 1 নাম্বার সিমেন্ট, এগুলো সব ব্লেন্ডারেই করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, রিটাচটা কি আজকে দেখাবো না হচ্ছে আরেকদিন দেখাবো? আজকে দেখাই দেন ভাই। আচ্ছা, দেখাচ্ছি, 2-3 মিনিট সময় লাগবে। তো রিটাচ আপনার ম্যানুয়াল ভাবেও করা যেতে পারে, বাট ম্যানুয়াল ভাবে প্রত্যেকের জন্য করা কঠিন হয়ে যাবে। ম্যানুয়াল ভাবে যদি আমরা এটাকে করি, দেখা যাচ্ছে যে প্রত্যেকেই আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি আহ, একটা প্লাগইনস খুঁজে বের করছি, যেটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেই খুব সহজে এটাকে রিটাচ করে ফেলতে পারবেন। খুব সহজেই রিটাচ করে ফেলা পসিবল। আমি একটা ফুটেজ দিচ্ছি, ফুটেজটা যে কোথায় রাখছি, প্লাস ভিডিও এডিটিং। আচ্ছা, একটা স্পোর্ট ফেস মডেল ডাউনলোড করেই আসি। ওকে, আমি একটা বাইরে থেকে একটা স্পোর্ট ফেস ডাউনলোড করে নিই। ডাউনলোড করছি কিন্তু কোথায় রাখছি ভুলে গেছি। আচ্ছা, এটাই নেই। আমরা যদি দেখি এখানে পেজে আপনার কিছু কিছু দাগ আছে, সেগুলো আমরা রিটাচ করে ফেলবো। আচ্ছা, এটা ডাউনলোড হোক, এর ফাঁকে দেখাই।
এটার জন্য একটা প্লাগইন ইউজ করব আমি, যে প্লাগইনটা আমি ক্লাসের যে ফাইলটা আছে সেখানে অ্যাড করে দিয়ে দিই। এখান থেকে ভিডিও এডিটিং রিসোর্স, এখান থেকে এক্সটেনশনের এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। ক্লাস রেফারেন্স রেডজান লুটস এক্সটেনশন, এই জায়গাটা দিয়ে দিচ্ছি। এটা ক্র্যাক খুঁজে বের করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথমে একটা দিলাম, এটা সব চাইনিজ লেখা, ইনস্টল করব কিনা, পিসি হয় হ্যাক হয়ে যায় কিনা, এটা নিয়ে আবার টেনশনে। পরে তখন খুললাম, তাও হয়েছে তখন। এটার নাম হচ্ছে ডিজিটাল এনসি বিউটি বক্স, এটার নাম। আমি টেনে এই যে এখানে দিয়ে দিলাম 4.3 ভার্সন। এটা ইনস্টল করবেন কিভাবে? ইনস্টল করার বিষয়টা খুবই সোজা। এই যে এই জায়গায় দেখেন রিডমি নামে একটা টেক্সট আছে, এই জায়গায় এটা কপি অ্যান্ড পেস্ট করতে হবে, এই জায়গায় এটা রিপ্লেস করতে হবে। প্রথমত দেখেন বাইরে এই যে একটা সফটওয়্যার দেওয়া আছে ইএক্সি, এই সফটওয়্যারটা প্রথমত নর্মালি ইনস্টল করবেন। এই যে এটা নর্মালি ইনস্টল করার পর এই যে ক্র্যাক যে ফোল্ডারটা আছে এই ফাইলটাকে এই লোকেশনে গিয়ে রিপ্লেস করে দিবেন। এই লোকেশন করে দেখাবো না? পারবেন, আশা করি পারবেন। সেক্ষেত্রে এই যে এটাকে পুরোটাকে ধরলাম, অনেক সময় হয় না ম্যাম, একটু করে দেখেন। আচ্ছা করে দেখাচ্ছি। এখানে এটাকে লোকেশনটা এখানে পেস্ট করলাম, এই যে চলে আসছে। বা আপনি ম্যানুয়ালি একটার পর একটা যেতে পারেন। প্রথমে হচ্ছে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি কমন, প্লাগইন 7.0, এভাবে যেতে পারেন। তো আমি এটাকে লোকেশন কপি পেস্ট করলাম, সরাসরি চলে আসলাম। এই ক্র্যাক ফাইলে যে আছে বিটি বক্স, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এটাকে কপি, এই জায়গায় পেস্ট, রিপ্লেস এবং স্কিপ লেখা আসবে। আমি যদি এখানে কপি করে এখানে পেস্ট করেই দেখাই, রিপ্লেস এন্ড স্কিপ, আপনাকে এটা রিপ্লেস করতে হবে, তাহলে এটা ইনস্টল বা ক্র্যাক হয়ে গেল। ওকে, এভাবে আপনি এটাকে সহজেই ক্র্যাক করে ফেলতে পারেন। আর ক্র্যাক করার পর এটা এখন আমরা কোথায় খুঁজে পাবো? প্রিমিয়ার প্রো ওপেন করলাম, টেস্ট টেস্ট প্রজেক্টেই দেখায় এটা। ভিডিওটা ইম্পোর্ট করি, স্ক্রিন স্পট, এটা দিয়ে ওপেন করলাম, নতুন একটা কম্পোজিশন তৈরি করলাম। আর এটা ভিডিও ইফেক্টের মধ্যে দেখেন ডিজিটাল, এইখান থেকে দেখেন বিটি বক্স যেটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই আপনার এটা চলে গেছে। আমি যেটা এখন বড় করে দেখাই, বিফোর আফটার করে, এটা অলরেডি রিটাচ হয়ে গেছে। এই যে এখানে ইফেক্টসটা অফ করলাম, দেখেন স্পট গুলো অন করলাম, আরো জুম করে দেখাচ্ছি, 50% অফ, আগে পরে, আগে পরে, অলরেডি কিন্তু আপনার সাথে সাথে এটা আপনার রিটাচ করে ফেলতেছে। আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে কিভাবে করবেন? এই জায়গায় দুইটা অপশন আছে। উপরে যেটা আছে ডার্ক কালার, যেটা আছে এখানে, যেখানে পুরো ইমেজের মধ্যে সবচেয়ে ডার্ক কালার, সেটাকে আপনাকে মার্ক করতে হবে। আর যেটা লাইট কালার, ইমেজের মধ্যে যেটা লাইট কালার, সেটা আপনাকে মার্ক করতে হবে। তাহলেও আপনার এটা এখন নিচ থেকেই নিয়ে নিছে। এই যে ইমেজের, আমি যদি জুম করে দেখাই, আবার অফ অন অফ করতেছি, অফ অন, অনেক ভালো কাজ করছে না? যথেষ্ট জি ভালো ভাই। কাজ করছে। আর এটা ম্যানুয়ালি করতে গেলেও অনেক সময় লাগতো। ম্যানুয়ালি এটা দেখাতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম কালার প্যানেল থেকে বারবার করা অনেক আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে। সো একটা প্লাগইন, এমন কোনো প্লাগইন খুঁজে বের করা যায় কিনা যেটা আমরা সহজে করতে পারি। আপনার এই কালারও নিতে হবে না, জাস্ট টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই কাজ শেষ, অটোমেটিক করে ফেলবে সে। আর এখানে আপনি কতটুকু করবেন, এই যে অ্যামাউন্ট দেয়া আছে, যদি মনে হয় বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, এই যে অ্যামাউন্ট বাড়িয়ে কমে আপনি এটা আরো বাড়াইতে বা কমাইতে পারেন। যে এখন 75 দিছে, এখন দেখেন আরো বেশি, একবারে ক্লিয়ার। বাট এক্ষেত্রে আমার অন্যান্য বিষয়গুলো আপনার যদি দেখা যায়, এই যে একবারই ক্লিয়ার হয়েছে আগে পরে, কিন্তু অন্যান্য বিষয়গুলো আপনার অনেক কিছু ব্লার হয়ে গেছে। সো এটা ডিফল্ট ছিল 30, আমি এটাকে 30 করে দিচ্ছি, 200 থেকে 30 করে দিচ্ছি।
তো এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনি ডিটেলস কতটা স্ক্রিন স্মুথ করবেন এগুলো বাড়িয়ে কমিয়ে আরেকটু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ডিফল্ট যেটা আছে সেটাই ভালো আসে, না আসলে বাড়িয়ে কমিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, এটাই ছিল স্ক্রিন রিটাচের জন্য। বা এটা দিয়ে কি একটু স্ক্রিন ব্রাইটও করা যাবে? আচ্ছা, স্ক্রিন ব্রাইট আপনার না সরাসরি স্ক্রিন ওইভাবে ব্রাইটের অপশন নাই, তবে হচ্ছে সেক্ষেত্রে এটার উপর আপনি এই যে ও এই যে এখানে আবার প্রিসেট দেওয়া আছে অনেকগুলো, আগে থেকে প্রিসেট দেওয়া আছে, এগুলো ইউজ করা যেতে পারে। ব্রাইটের অপশন থাকতে পারে ভাই, ব্রাইটের অপশন থাকতে পারে, আমি এটা ওইভাবে খুঁজে দেখিনি। আর এখানে অনেকগুলোই প্রিসেট দেয়া আছে, এগুলো ট্রাই করে দেখতে পারেন আপনি। ওরা এই অ্যামাউন্টটা কমায় বাড়ায় দিয়ে দিয়েছে, যে কোনো একটাতে এগুলো আপডেট করেই বোঝা যাবে যে কোন একটাতে ব্রাইটনেস দিয়ে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। প্রিসেটটাও দিয়ে দিছি, ট্রাই করেন যাদের এই টাইপের কাজগুলো অনেক বেশি প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে, তখন আমরা ভাই আফটার এফেক্ট নিয়ে আসবো। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল যে মানে ভয়েস দিয়ে আমি ভিডিও রেকর্ড করলাম, স্ক্রিন আর কি রেকর্ড, তো এই ক্ষেত্রে যখন এডিট করলাম কাটছাট করে তারপর কি আমি ওই অডিওটা মানে স্মুথ করব, মানে অডিওটা এডিট করব নাকি আগে অডিওটা নয়েজ রিডাকশন করে তারপর কাট কাট করব? আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিই, আপনার যেভাবে দ্রুত হয় সেভাবে নিতে পারেন। যেমন আমি একটু আগে আমারই একটা টিএসসি তে ট্রিপল প্লে একাডেমি দেওয়ার জন্য একটা ভিডিওর কাজ করতেছিলাম। তো এখানে যদি আমি এগুলোকে হাইড করি, অনেকটা এটা চিন্তা করতেছিলাম যেমন অডিওটা আগে করব না পরে করব। আমি যেহেতু আমার একটা অডিও আছে, সেক্ষেত্রে আমি শুরুতেই এটা করে ফেলতে পারি নয়েজ রিডাকশনটা। আর যদি 3-4টা অডিও থাকে, আপনি এটাকে কি করবেন, 3-4টা অডিওকে শুধুমাত্র অডিও আকারে এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করে নয়েজ রিডাকশন করে তারপর নিয়ে আসলেন। ধরে নিন যে আপনি আর অডিওর কোনো কাজ করতেছেন না, বা অডিওর যতগুলো কাটিং হয়েছে কাট করার পরে শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট করে আপনি অ্যাডোবি অডিশন থেকে ক্লিন করে নিয়ে আসতে পারেন। অর্থাৎ শেষেও করতে পারেন, প্রথমেও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা মনে হয়। যে দ্রুতও করতে পারতেছেন এমনটা মনে হয়। তো আমার এটার ক্ষেত্রে যেহেতু পুরাটাই একটাই অডিও, আমি এখন পরবর্তীতে এটা কাট কুট করতে পারি, এই জন্য আমি এটা শুরুতেই করে নেওয়া আমার জন্য বেটার হবে। যদি পুরোটাই আপনার একটা অডিও হয়, তাহলে শুরুতেই আপনার এক্সপোর্ট করে নয়েজ গুলো রিমুভ করে নিয়ে আসা ভালো হবে। আর যদি এখানেই করতে চান তাহলে তো হলোই। আর যদি ছোট 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 কাটিং কাটিং অডিও হয়, তাহলে শেষের দিকে গিয়ে করলে ভালো হবে। আর ভাই আমার 16 জিবি র্যাম 3200 বাসের 6 কোর 12 থ্রেড, তো এই ক্ষেত্রে আপনার র্যামটা ইমপ্রুভ করব নাকি গ্রাফিক্স কার্ডটা দিব ওই যে আফটার এফেক্ট বা এগুলো চলার ক্ষেত্রে? আচ্ছা, আপনার দেখেন, আমার যেটা মনে হচ্ছে আপনার 16 জিবি র্যাম গ্রাফিক্স কার্ড এদিকে তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু পরবর্তীতে আপনি 3D বা ওগুলোতে কাজ করতে গেলে গ্রাফিক্স কার্ড মাস্ট বি লাগবেই। আর এগুলোর জন্য 16 জিবি র্যাম আপাতত এনাফ বলা হচ্ছে। আপনি যেটা করবেন, যখন কাজ করতেছেন টাস্ক ম্যানেজারে চলে যান, টাস্ক ম্যানেজারে দেখেন কোনটার উপর কত প্রেসার পড়তেছে, র্যামে কত প্রেসার পড়তেছে। র্যামে যদি আপনার 90-85-এর উপর সবসময় প্রেসার থাকে, তার মানে র্যাম বাড়ালে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন, কিছুটা বেটার বা একাধিক অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতে পারবেন। বাট 16 জিবি র্যাম যথেষ্ট র্যাম একটা সফটওয়্যারে কাজ করার জন্য। সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটাই বেশি প্রাধান্য দিব আমি আমার দিক থেকে। তো কাজ করার সময় যখন আপনি স্লো ফিল করতেছেন, তখন টাস্ক ম্যানেজারে গিয়ে এটা দেখেন যে কোন হার্ডওয়্যারটার উপর বেশি চাপ পড়ছে। আর ভাই আমার মানে ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে গেছে, তো তো হয়তো ক্লাস একটা মানে কিভাবে কি দিব এক্সামটা, ওইটা আর আচ্ছা কি ভাবতেছি। আচ্ছা, আর নতুন যে ফেসবুক আইডিটা আছে ওটা আমাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং হাই দেন যে আপনি। আর আর ভাই মানে এইগুলি আইডি যে ঠিক করে এরকম মানে সাইবার সিকিউরিটিস্ট এরকম মানে আপনার কোনো আছে পরিচিত বা না ভাই, জানা? না ভাই, এরকম কেউ আমার জানা নাই অবশ্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, জি অর্ণব দাস ভাই বলেন। স্যার, আমি একটা লিংক পাঠিয়েছি, ওই লিংকে যে ভয়েস গুলো আছে, তো ওই ভয়েস গুলো কিভাবে আসে? আচ্ছা ঠিক মানে আছে, ওগুলো কি প্রফেশনাল কাউকে দিয়ে করানো না কোনো কিন্তু এআই কি টুল? খাবেন আচ্ছা কিভাবে খাবেন ভেবে পাচ্ছেন না, নানা ব্যস্ততার কারণে বাহির হওয়ার এগুলো ভাই প্রফেশনাল দিয়ে করা, দেখে বোঝা যাচ্ছে প্রফেশনাল দিয়ে করা। আচ্ছা আর এটা এরকম ভয়েস আপনার এআই দিয়ে বাংলা ভয়েস অন্তত এখনো জেনারেট করতেছে না। আছে এর আচ্ছা। সমাধান। ওকে। আর স্যার আরেকটা জিনিস জিজ্ঞাসা হ্যাঁ করছিলাম,
মানে এমনিতে মানে এই সমস্ত আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর সব একসঙ্গে চালানোর জন্য সি ড্রাইভ কত রাখা উচিত? মিনিমাম 256 জিবি। কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমার তো 250 জিবির এসএসডি আছে, হ্যাঁ তো তাতে ফুল হয়ে যাচ্ছে যখন ওই এক্সট্রা করে মানে ওই প্লাগইনস এগুলো যখন হ্যাঁ লোড আছে। করছে। আচ্ছা আমারও দেখেন 256 জিবি। আমি অনেক সফটওয়্যার ইনস্টল করছি। আমি যদি ক্লোজ করি, আমার স্ক্রিন শেয়ার তো করছি। ও রেকর্ড কি অফ করে দিছি? রেকর্ড অফ করে দিয়ে দিছি। যাও, আমার দেখেন 231 জিবি, বাট আমার তাও 75 জিবি খালি আছে। অথচ আমি সব সফটওয়্যার এদিকে ক্যাপকাট থেকে শুরু করে আরো অনেক সফটওয়্যার ইনস্টল করছি। এটা আপনি ক্লিন করতে পারেন একভাবে। উইন্ডোজের নিজস্ব একটা সফটওয়্যার নাম হচ্ছে পিসি ম্যানেজার। এটাতে আপনার যেহেতু ফ্রি সফটওয়্যার, উইন্ডোজের নিজস্ব সফটওয়্যার, এখান থেকে দেখেন বুস্ট দিলে ইনস্ট্যান্ট র্যাম বা এগুলো আপনার ক্লিন করে ফেলবে। আর এখানে ডিপ ক্লিন দিলে আপনার সি ড্রাইভে কোথাও কোথাও কোথায় কোথায় অপ্রয়োজনীয় ফাইল দেওয়া আছে সেটা আপনার ক্লিন করে ফেলবে, স্ক্যান করে নিয়ে আসবে এবং আপনি চাইলে ক্লিন করতে। যেমন আমার 1.9 জিবি অপ্রয়োজনীয় ফাইল ধরে ফেলছে। আমি যদি এখানে ক্লিক দিই বা এই যে ক্রোমের অপ্রয়োজনীয় ফাইলগুলো, ক্রোমেই আমার আছে 1.8 জিবি অপ্রয়োজনীয় ফাইল, এটাও যদি ক্লিক দিই তাহলে সেটা আপনার ক্লিন করবে। যেহেতু আমি ক্রোম এখন রান করে আছে, এই জন্য আমি এটা ক্যাশটা ক্লিন করব না। সো এখানে দিলে আমার 1.9 জিবি ফাঁকা হয়ে গেল। এটা দিয়েও আপনি করতে পারেন ডিস্ক ক্লিন করার জন্য। আমি এটা দিয়ে ওকে, বেশি ক্লিন করি। আরো একটা সফটওয়্যার আছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, ওটাতেও করতে পারেন। এই যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এটা দিয়েও করা যায়। অনেক সফটওয়্যার আছে, সি ক্লিনার দিয়ে করা যেতে পারে। তারপরে 360 সিকিউরিটি, ওটা দিয়েও করা যায়। তো বেস্ট আপাতত উইন্ডোজের ডিফল্টটাই ইউজ করা। ওকে স্যার। ওকে। স্যার আর একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে ফিগমার জন্য ভালো ইউটিউব চ্যানেল কি আছে? আচ্ছা, ফিগমার জন্য ভালো ইউটিউব চ্যানেল আপাতত বলতে পারতেছি না, তবে সাম্প্রতিক একজনের ভিডিও দেখছিলাম। বাংলায় টিউটোরিয়ালে যদি দেই, ইনার নামটা, এই যে হ্যাঁ, এই যে শুরুর দিকে যিনি আসতেছেন ইনারটাই Hey design people, আমার জানার মতো এখন ফিগমাতে ভালো টিউটোরিয়াল ইনি করতেছেন। স্যার মানে চ্যানেলটার নাম? চ্যানেলটার নাম হচ্ছে ইউএক্স টেলস উইথ আতিক। আমি আচ্ছা, লিংকটা এখানেই দিয়ে দিলাম। ওকে, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম।